যে অনেক আগেই ইরান ছিল ইসরায়েলের টার্গেট। ধর্মীয় মতাদর্শ, দর্শন এবং সর্বোপরি একটা সাপে নেউলে সম্পর্ক যুগ যুগ ধরে রয়েছে ইরানের। গোটা পৃথিবী জুড়ে যে ইসলামিক কান্ট্রি যারা রয়েছে, অর্থাৎ ইসলামিক দেশগুলোর মধ্যে, তারাই হচ্ছে সবচেয়ে বেশি বীর, সবচেয়ে বেশি অকুতভয় এবং সবচেয়ে বেশি সাহসী। গোটা বিশ্বের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ কেউ চায় না ইরানের হাতে পারমাণবিক অস্ত্র হোক। এত বিরোধিতা করা সত্ত্বেও ইরানে শুধুমাত্র এক নায়কতন্ত্র বজায় রেখেছেন ধর্মের নামে এবং ধর্মের সঙ্গে রাজনীতিকে গুলিয়ে দিয়ে। যে আজ হোক কাল হোক ইরান ছবল মারবে। অনেকেই ভাবছেন গোটা পৃথিবী তোলপাড় হয়ে গেল, অনেকে বলছেন তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন, অনেকে বলছেন এতদিন তো হামাসরা ছিল নিশানায়, ইসরায়েলিরা হঠাৎ ইরানের সঙ্গে যুদ্ধ বাঁধিয়ে দিল কেন, আচমকা ইরানকে আক্রমণ করলো কেন। অনেকে বলছেন যারা ইসরায়েলের প্রতি যাদের একটা কোথাও যেন তারা সহানুভূতি রয়েছে, তারা বলছেন বড্ড বেশি যুদ্ধ করছে ইসরায়েল। আবার যারা ইসরায়েলকে পছন্দ করেন না তারা বলছেন এবার বাছাধন টের পাবে। সত্যি কি হবে ইরান এবং ইসরায়েলের এই লড়াইতে? আজকে তাই নিয়েই আমাদের রণক্ষেত্রের বিশেষ প্রতিবেদন। আমি ঋতব্রত ভট্টাচার্য, শুরু করছি রণক্ষেত্র। দেখুন, একদিকে ইরান, অন্যদিকে ইসরায়েল, একদিকে প্যালেস্তাইনের হামাস, অন্যদিকে কারা? অন্যদিকে ইসরায়েল। একদিকে ইসরায়েল, অন্যদিকে হিজবুল্লাহ। এখন প্রশ্নটা হচ্ছে যে ইসরায়েল সবার সঙ্গে লড়াই করছে কেন? অনেকে বলেন, বিশেষ করে সমাজশাস্ত্রে আমরা জানি যে যত বেশি শত্রুর সঙ্গে লড়াই করবে তত বেশি তোমার শক্তিক্ষয় হবে। তাহলে ইসরায়েল কেন এই পথ বেছে নিচ্ছে? অর্থাৎ আমি আপনি যুদ্ধ সম্পর্কে যতটুকু জানি, ইসরায়েল যারা জন্ম থেকেই যুদ্ধ করে যায় ইসরায়েলিরা, তারা কি বোঝে না? বোঝে। আসলে ইসরায়েলের তাৎপর্য বা ইসরায়েলের ইউএসপি অর্থাৎ বিশেষ গুণ হচ্ছে এটাই যে তারা সমস্ত শত্রুকে একটা শত্রু ভাবে এবং সেইভাবে তারা লড়াই করে চলে। এক্ষেত্রে ইরানের অনেকে বলছেন যে অনেক আগেই ইরান ছিল ইসরায়েলের টার্গেট। তার কারণ ইরান এবং ইসরায়েল হচ্ছে একেবারে সাপে নেউলে। কেন বলছি? হ্যাঁ, প্যালেস্তাইনের বিশেষ করে হামাসের সঙ্গে তো সাপে নেউলে বটেই, কিন্তু হামাসের থেকেও ভয়ঙ্কর তাদের কাছে ইরান। তার কারণ ধর্মীয় মতাদর্শ, দর্শন এবং সর্বোপরি একটা সাপে নেউলে সম্পর্ক যুগ যুগ ধরে রয়েছে ইরানের। দেখুন, ইরানকে প্রমাণ করতে হবে যতগুলো মুসলমান দেশ আছে এই ইসলামিক দেশগুলোর মধ্যে তারাই জিওনিস্ট অর্থাৎ ইহুদিদের অর্থাৎ ইসরায়েলের ওপর সবচেয়ে বড় আক্রমণ তারাই হানবে। এবং তাকে প্রমাণ করতে হবে গোটা পৃথিবী জুড়ে যে ইসলামিক কান্ট্রি যারা রয়েছে, অর্থাৎ ইসলামিক দেশগুলোর মধ্যে, তারাই হচ্ছে সবচেয়ে বেশি বীর, সবচেয়ে বেশি অকুতভয় এবং সবচেয়ে বেশি সাহসী। কেন করছেন? কেন করছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় এবং রাজনৈতিক সুপ্রিমো? তার কারণ তার এই যে ধর্ম এবং রাজনীতি মেশানো এবং ইরানে তার দশকের পর দশক ক্ষমতায় থাকা এবং এদের ক্ষমতায় থাকা, তার কারণ এরা তো বংশ পরম্পরায় রয়েছেন। তা এই যে ক্ষমতায় থাকা, সেটা ইরানের মানুষকে বোঝাতে হবে যে আমরা রাজনৈতিক নেতা শুধু নই, আমরা তোমাদের ধর্মীয় গুরু, আমরা এই সুপ্রিমো, আমরা বললে সূর্য ওঠে, আমরা বললে সূর্য অস্তনমিত হয়। এটা প্রমাণ না করলে তারা ইরানের মসনদেও থাকতে পারবে না। আপনারা জানেন ইরানে মহিলারা তারা খেপে গিয়েছিলেন। আপনারা জানেন ইরানে বারবার গণতান্ত্রিক আন্দোলন হচ্ছে। আপনারা জানেন ইরানের চলচ্চিত্রকাররা ছবি করতে পাচ্ছেন না। তা সত্ত্বেও, এত বিরোধিতা করা সত্ত্বেও
ইরানে শুধুমাত্র এক নায়কতন্ত্র বজায় রেখেছেন ধর্মের নামে এবং ধর্মের সঙ্গে রাজনীতিকে গুলিয়ে দিয়ে। সুতরাং খামনেই অর্থাৎ ইরানের সর্বোচ্চ নেতা, তাকে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করতেই হতো। ইসরায়েলের কাছে অনেক গোপন রিপোর্ট রয়েছে, যে রিপোর্টে তারা জানে যে আজ হোক কাল হোক ইরান ছোবল মারবেই, এবং যুদ্ধের স্ট্র্যাটেজি বা কৌশলগতভাবে যে আগে যুদ্ধে অতর্কিত আক্রমণ করতে পারবে সে অ্যাডভান্টেজিয়াস পজিশনে চলে যাবে, অর্থাৎ তাই সে সুবিধাজনক জায়গা থাকবে। আর সেই জন্যেই ইসরায়েলের এই আক্রমণ। এক ঝলক দেখে নি। দ্য হিন্দু লিখছে, ইসরায়েল ইরান কনফ্লিক্ট লাইভ, নিউ ইসরায়েলি স্ট্রাইকস হিট তেহরান, ইরান ওয়ার্নস দ্যাট ইউএস ইনভলভমেন্ট উড রিস্ক অল আউট ওয়ার। অর্থাৎ ইসরায়েল ইরান কনফ্লিক্ট, সেই কনফ্লিক্টে নতুনভাবে যে ইসরায়েল স্ট্রাইক করতে শুরু করেছে, আক্রমণ হানাচ্ছে, এবং তেহরানে যেহেতু আক্রমণটা হচ্ছে, তাই বাধ্য হয়ে ইরান বারবার করে বলছে যে এই যে ইউএসের যে ইনভলভমেন্ট, অর্থাৎ ইউএস যে জড়িয়ে পড়েছে, এটা কিন্তু অল আউট যুদ্ধে নিয়ে যাবে। ইসরায়েলি স্ট্রাইকস হ্যাভ কিল্ড অ্যাট লিস্ট 585 পিপল অ্যাক্রস ইরান and wounded 1,326 others, a human rights group said. একটি মানবিক একটি এনজিও হিউম্যান রাইটস গ্রুপ আর কি, তারা বলছেন যে কমপক্ষে 585 জন মারা গিয়েছেন এবং 1,326 জন গুরুতর আহত হয়েছেন। ইন্টেন্স, এটা এপির রিপোর্ট, intense Israeli strikes hit Tehran after Trump demands unconditional surrender. ট্রাম্প কি বলেছেন? আনকন্ডিশনাল, নিঃশর্ত সারেন্ডার, আত্মসমর্পণ করতে হবে। আর এই কথা শোনার পর আরও তুমুল উত্তেজনাতে যেন ইসরায়েল ঝাঁপিয়ে পড়েছে ইরানের আকাশে। দুবাই, ইউনাইটেড আরব এমিরেটস, এপি, intense Israeli air strikes targeted Iran's capital early Wednesday, a day after US President Donald Trump demanded unconditional surrender. আনকন্ডিশনাল সারেন্ডার কবে? বুধবার অর্থাৎ ইউএসএ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন বলেছেন যে তোমাদের নিঃশর্তভাবে আত্মসমর্পণ করতে হবে, তারপর থেকে আরও ঘন এয়ার স্ট্রাইক শুরু হয়ে গেছে, ইসরায়েলি এয়ার স্ট্রাইকস। কোথায়? ইরানের ক্যাপিটাল অর্থাৎ তেহরানে। As the US sent warplanes to the Middle East, Trump made a series of statements about the conflict. অর্থাৎ ওয়ারপ্লেন মিডল ইস্টে, মধ্যপ্রাচ্যে পাঠানো শুরু হয়ে গেছে। ট্রাম্প একের পর এক মন্তব্য করে যাচ্ছেন সামাজিক মাধ্যমে, ইনক্লুডিং ওয়ার্নিং সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামনেই that the US knows where he is hiding, but that there were no plans to kill him, at least not for now. His statements fueled confusion about the US role in the conflict as Tehran residents flee their homes on the 6th day of Israeli air campaign aimed at Iran's military and nuclear program. আসলে তেহরানে যারা থাকেন সভাপতি খুব ভয় পেয়ে গিয়েছেন, বুঝতে পারছেন না যে লড়াইটা ইসরায়েল করছে না মার্কিন যুক্তরাষ্ট্র করছে না যৌথ করছে। এবার ইসরায়েলিরা এয়ার স্ট্রাইক করে দিয়েছে, কিন্তু তারা তো ভয় পাচ্ছে, তারা জানে মার্কিন যুক্তরাষ্ট্র চলে আসবে। ইসরায়েলি এয়ার স্ট্রাইক তারা ঠিক আছে, তারা ভাবছিল যে না ইরান রুখে দেবে। যেই মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধের আকাশে অবতীর্ণ হয়েছে, আবির্ভূত হয়েছে ডোনাল্ড ট্রাম্প এবং তার ভয়ানক উক্তি, তাতে কিন্তু থরথর করে কাঁপছে তেহরান। Israel asserts its sweeping assault is necessary to prevent Iran from getting any closure to the building an atomic weapon. The strike have killed at least 224 people in Iran. দেখুন, ইসরায়েল কিন্তু খুব পরিষ্কার করে বলছে যে তাদের এই আক্রমণটা করতেই হতো, তারা কিছুতেই তারা ইরানকে কোনো পারমাণবিক অস্ত্রে বলিয়ান হতে দেবে না। এবং এই একই কথা বলছে মার্কিন যুক্তরাষ্ট্র, তারা বলছে না, কোনোভাবেই আমরা ইরানের হাতে পারমাণবিক অস্ত্রের বলিয়ান হওয়া দেখতে পারবো না, চুপ করে বসে থাকতে পারবো না। সেই জন্যেই কিন্তু এই হুমকি, অর্থাৎ এক কথায় বলা যেতে পারে গোটা বিশ্বের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ কেউ চায় না ইরানের হাতে পারমাণবিক অস্ত্র হোক।
তার কারণ ইরানের যা অবস্থা, সেখানে গণতন্ত্র নেই, সেখানে দশকের পর দশক একটি পারিবারিক, ধর্মীয় এবং রাজনৈতিক শক্তি রাজ করে যাচ্ছে, তার মসনদে বসে যাচ্ছে এবং তারা যা ইচ্ছে তাই করছে, তারা স্বেচ্ছাচারী এবং সেখানে গণতন্ত্রের কোনো জায়গা নেই। সুতরাং যদি তারা একবার মনে করে বোতামটা টিপে দেবে, সেখানে কারোর সঙ্গে আলোচনা করবে না, ইরানের কারোর পক্ষে সম্ভব নয় সেটাকে থামানো। সুতরাং এই রকম বিপজ্জনক দেশকে কিছুতেই পারমাণবিক অস্ত্রের কোনো ঝনঝনানি করার সুযোগ দেওয়া যাবে না। ইরান হ্যাজ এবং তার পরিষ্কার, ইরান হ্যাজ retaliated by launching some 400 missiles and hundreds of drones at Israel. So far 24 people have been killed in Israel. দেখুন, ইসরায়েলেও কিন্তু মারা গিয়েছে, 24 জন মারা গেছেন, কিন্তু তারা প্রত্যাঘাত করেছে। যতবার ইসরায়েল আঘাত করেছে, প্রত্যাঘাত করেছে, খুব একটা কিছু করতে পারেনি। কিন্তু যুদ্ধে তো জানেন শক্তি ক্ষয় অবশ্যম্ভাবী, এবং সেক্ষেত্রে অনেক কম হলেও, ইরানের তুলনায় অনেক কম হলেও ইসরায়েলেও 24 জন প্রাণ হারিয়েছেন বলে এপি রিপোর্ট করছে। অ্যাজ নেতানিয়াহু dares Khamenei, here's timeline. Israel-Iran conflict. Islamic Revolution of Iran in 1979. 1979 সালে ইসলামিক রেভলিউশন হয়েছিল, অর্থাৎ ইসলামিক বিপ্লব হয়েছিল। As they have clashed for decades, it may appear that Israel and Iran are natural enemies, but that is not the case. আসলে কি হয়েছিল, দীর্ঘদিন ধরে দেখুন, ইরান কিন্তু প্রথমে খুব খোলামেলা আবহাওয়া ছিল, গণতন্ত্র ছিল, সেইভাবে গণতন্ত্র ভারতবর্ষের মতো নয়, কিন্তু এখনের তুলনায় অনেক গণতান্ত্রিক ছিল। অর্থাৎ ইরানের এখনের যা অবস্থা তার তুলনায় অনেক গণতান্ত্রিক ছিল। এখন তো সেখানে কোনো গণতন্ত্রই নেই, সেখানে ধর্মীয় এবং রাজনৈতিক একটি পরিবার দশকের পর দশক রাজ করে চলেছে এবং তারা ক্ষমতায় এসেছিল এই তথাকথিত ইসলামিক রেভলিউশন অফ ইরান, যেটা 1979 সালে হয়েছিল। Israel-Iran proxy war. Even as Israel supported Iran against Iraq, Iran dropped. আসলে সেই সময় কিন্তু ইসরায়েল ইরাকের বিরুদ্ধে ইরানকেই কিন্তু তারা সহায়তা করেছিল। ভাবতে পারছেন তো কীরকম দেশ, এক সময় কিন্তু সহায়তা করেছিল। অর্থাৎ ইরাক ইরানের যুদ্ধে ইরানের পক্ষে ছিল ইসরায়েল, কিন্তু একটা বেইমান দেশ। সে সঙ্গে সঙ্গে যখনই ইরাকের সঙ্গে, তারপর তো আপনারা জানেন সমস্ত ঘটনা, এখন ইসরায়েল অর্থাৎ একসময়ের বন্ধু হয়ে গেছে চিরশত্রু। Even as Israel supported Iran against Iraq, Iran propped Hezbollah in Lebanon in 1992. 1992 সালে হেজবুল্লাহকে লাগিয়ে দিল কার বিরুদ্ধে? ইসরায়েলের বিরুদ্ধে। In 1992 Argentina embassy bombing, Hezbollah bombed the embassy of Israel in বুয়েনোস এয়ারিস। দেখুন কেন হঠাৎ আর্জেন্টিনায় গিয়ে আক্রমণ চালালো। 29 জন মারা গিয়েছিলেন, যাদের মধ্যে 4 জন ছিল ইসরায়েলি। এখন প্রশ্ন হচ্ছে, হঠাৎ আর্জেন্টিনাতে গিয়ে হেজবুল্লাহ কেন আক্রমণ করলো ইসরায়েলের দূতাবাসকে? দেখুন, আপনাদের একটা কথা জানিয়ে রাখি যে নাৎসিদের যারা ঘাতক ছিল এবং যারা বেছে বেছে ইহুদিদের ওপর অত্যাচার করেছিল বিভিন্ন কনসেন্ট্রেশন ক্যাম্পে, তাদের অনেকেই কিন্তু লাতিন আমেরিকার বিভিন্ন দেশে লুকিয়ে পড়ে, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ হওয়ার পর নাৎসি বাহিনীর পতনের পর। মোসাদ অর্থাৎ ইসরায়েলের গোয়েন্দা সংস্থা, তারা গিয়ে খুঁজে খুঁজে বার করে নিয়ে এসে তাদের বিচার করে, শাস্তি দেয় এবং তাদেরকে গোটা পৃথিবীর সামনে হাজির করে বলে যে দেখো, যারা সেই সময় অত্যাচার করেছে তাদের প্রত্যেককে ধরে এনেছি। এখন এই সময় যেহেতু একের পর এক অপারেশন হতে শুরু করে, আর্জেন্টিনা থেকে শুরু করে লাতিন আমেরিকার বিভিন্ন দেশে মোসাদ খুব সক্রিয় হয়ে ওঠে এবং মোসাদকে শুধুমাত্র শিক্ষা দেওয়ার জন্য, ইসরায়েলকে ভয় দেখানোর জন্য তারা কি করে, তারা আর্জেন্টিনায় গিয়ে ইসরায়েলের যে দূতাবাস, সেই দূতাবাসে আক্রমণ করে কাপুরুষের মতো। 1994 সাল Jewish center was bombed in Argentina, killing 85, and Hezbollah was blamed for that attack. আবার 1992 সালে করেছিল, আবার আর্জেন্টিনায় 1994 সালে করে। 1994 সালে আর্জেন্টিনায় অর্থাৎ আবার আক্রমণ করলো এবং সেখানে জুইশ সেন্টারকে আক্রমণ করলো।
কেন জুইস সেন্টারকে আক্রমণ করলো? তার কারণ সেই জুইস সেন্টার গোটা পৃথিবীর কাছে একটা প্রতীক ছিল। কোথাও যেন হেজবল্লাহ তারা কিন্তু এই প্রতীকে আঘাত করতে চাইল, অর্থাৎ তাদের মতে জিওনিস্টদের প্রতীক আমরা আর্জেন্টিনা থেকে খতম করে দিয়েছি, এমনটা দেখাতে চাইল। 2002-তে কি হলো? ওয়েস্টার্ন ইন্টেলিজেন্স এজেন্সিস এক্সপোজ দ্য ইরানিয়ান নিউক্লিয়ার উইপন প্রোগ্রাম। 2002 সালে কিন্তু বিভিন্ন পাশ্চাত্যের, ইউরোপের বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছে তথ্য এসে পৌঁছালো যে ইরান এবার পারমাণবিক অস্ত্র তৈরি করতে শুরু করেছে। 2003 সালে ইরান ফর্মালি শাটস ডাউন দ্য নিউক্লিয়ার প্রোগ্রাম অ্যান্ড এন্টার টক। অর্থাৎ কি হলো? অর্থাৎ 2003 সালে ইরান বলল, না ঠিক আছে, আমরা কোনো পারমাণবিক অস্ত্র করছি না, যা তৈরি করছিলাম চুল্লি টুল্লি বন্ধ করে দিচ্ছি, আমরা কিচ্ছু করব না। গোটা পৃথিবীর সামনে চাপে পড়ে বলতে বাধ্য হলো। 2006-2006-তে ইরান রিজিউমস নিউক্লিয়ার ফুয়েল এনরিচমেন্ট। দেখুন, তারা আবার শুরু করে দিল, অর্থাৎ বিভিন্ন তেজস্ক্রিয় পদার্থ, বিভিন্ন জ্বালানি নিয়ে এসে তোড়জোড় শুরু করে দিল। দেখুন, পারমাণবিক অস্ত্র মানেই তার জন্য একটা বিরাট তোড়জোড় লাগে, এবং সেটা হতে হয় খুব মেপে ঝুঁকে, সেখানে বিভিন্ন ধরনের পদার্থ থাকে, এবং যখনই এই তোড়জোড়টা শুরু হয়ে যায় না, গোটা পৃথিবীতে অন্যান্য বিভিন্ন শক্তি তারা খবর পেয়ে যায়, টের পেয়ে যায়। অর্থাৎ 2003-এ একেবারে আনুষ্ঠানিকভাবে বললো আমরা শাটডাউন করে দিলাম, আমরা কোনো কিছু করব না, বন্ধ করে নিলাম, আমাদের কোনো পারমাণবিক অস্ত্র হবে না। কিন্তু 2006-তে আবার কথার খেলাফ শুরু করে দিল। আমি বলছি না আপনাদের যে দেশটা কতটা বেইমান? ভাবুন, যে ইরাক প্রায় বিধ্বংসী আক্রমণ চালিয়েছিল ইরানের ওপর, সেই সময় ইসরায়েল এসে পাশে দাঁড়িয়েছিল ইরানের। কিন্তু তারপর কি হলো? তারপরে যখনই ইরান একটু ভালো মতো জায়গায় পৌঁছে গেল, তখন কি করলো? ইসরায়েলের পেছনে হেজবল্লাহ লাগিয়ে দিল। কেন হেজবল্লাহ তৈরি হয়েছিল বুঝতে পারছেন তো? মানে প্রকাশ্যে তো লড়াই করতে পারছে না, তাই একটা সন্ত্রাসবাদী একটা সংগঠন দরকার ছিল, তাদের লাগিয়ে দেওয়া হলো। তারা আর্জেন্টিনায় পর তারা গিয়ে বেছে বেছে ইসরায়েল এবং জিওনিস্ট অর্থাৎ ইহুদিদের বিভিন্ন জুইস সেন্টার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আক্রমণ করতে শুরু করলো। আবার দেখুন, 2003 সালে বললো না আমরা আর করবো না, 2006 পাল্টি খেয়ে বলছে যে না, খবর পাওয়া গেল যে তারা শুরু করে দিয়েছে কাজ। এবার 2010-এ সেখানে কি হলো? সেখানে নাতানস নিউক্লিয়ার সাইট, সেখানে ভাইরাস অ্যাটাক হলো। অর্থাৎ একের পর এক এই ধরনের ঘটনা ঘটিয়ে যাচ্ছে। 2010 থেকে কি শুরু হলো? এবার ইসরায়েল শুরু করলো, কি করলো? অ্যাসাসিনেশন অফ ইরানিয়ান নিউক্লিয়ার সায়েন্টিস্ট ডিউরিং 2010-20, মানে 2010 থেকে 20 এবার মোসাদ তার অপারেশন শুরু করে দিল, ইসরায়েল অপারেশন শুরু করে দিল। একের পর এক নিউক্লিয়ার ফিজিসিস্ট, তাদের যেমন ধরুন আপনি যে মূলত ছজন নিউক্লিয়ার পারমাণবিক বিজ্ঞানী, তাদের যারা এই প্রজেক্টে ছিল, তাদের আক্রমণ করা হলো। একজন বাদে 5 জনকেই নিকেশ করে দিল। তাদের মধ্যে ছিলেন মোহসেন ফখরিজাদ। এই বিজ্ঞানী, তাকে বলা হয় ফাদার অফ ইরানিয়ান নিউক্লিয়ার প্রোগ্রাম। তাকে বলা হয় যে পারমাণবিক যে তাদের পরিকল্পনা, তার পিতা হিসেবে ইরানে বলা হয়। 2020-তে আমরা জানি যে কাসেম সোলেইমানি, চিফ অফ ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস IRGS, তাকে খুন করা হয়, অর্থাৎ হত্যা করা হয়। ফলোইং দ্য স্ট্রাইক, ইরান অ্যান্ড ইটস প্রক্সিস in the region targeted US military bases in the region with missiles and rockets. এবং তারপর যা শুরু হলো, অর্থাৎ তারাও মার্কিন যুক্তরাষ্ট্রকে পাল্টা আক্রমণ করার চেষ্টা করলো। ইসরায়েল ইরান কনফ্লিক্ট অফ 2024 এবং আফটার দ্য ডিকেডস অফ প্রক্সি ওয়ার অ্যান্ড কোল্ড ওয়ার, মানে ঠান্ডা লড়াই চলছে, ছায়া যুদ্ধ চলছে, এগুলো চলছে, এবার সরাসরি যুদ্ধে চলে এলো। ইসরায়েল অ্যান্ড ইরান এক্সচেঞ্জ ডাইরেক্ট ব্লোজ for the first time in 2024 in the aftermath of October 7 attack. 7বার তাদের মধ্যে যুদ্ধ হয়ে গেল। এবার আর ছায়া যুদ্ধ নয়, এবার আর কোনো প্রক্সি ওয়ার নয়, ঠান্ডা যুদ্ধ নয়, স্নায়ু যুদ্ধ নয়, এবার একেবারে সম্মুখ সমরে নেমে পড়ল ইসরায়েল এবং ইরান।
দেখুন, একটা ছোট্ট ব্রিফ হিস্ট্রি, খুব গুরুত্বপূর্ণ, এই ইতিহাসটা খুব গুরুত্বপূর্ণ। ইরান এবং ইসরায়েল কি করে আজকে এই যে তাদের মধ্যে উত্তেজনার এই জায়গায় পৌঁছে গেল যে এখন একেবারে অল আউট ওয়ারের দিকে চলে গেল ইরান এবং ইসরায়েল। আপনারা যদি দেখেন এই গত কয়েকদিনে, আপনারা প্রথমেই আপনাদের বলবো জুন 13, 2025 কী হলো? ইসরায়েল লঞ্চেস এ সারপ্রাইজ অ্যাটাক। হঠাৎ অনেকে মনে করছে অতর্কিতে আক্রমণ। আমি আগেও বলেছি, গোটা পৃথিবীতে সমরশাস্ত্র বিশারদ যারা বলেন তারা বলেন অতর্কিতে যদি আক্রমণ করা হয় তাহলে শত্রুপক্ষ কিছু বুঝে ওঠার আগেই তুমি খুব সুবিধাজনক জায়গায় চলে যাবে। এটা বহু যুগ ধরে চলে আসছে, বহু যুগ ধরে চলে আসছে। চৈনিক বলুন, ভারতীয় বলুন, গোটা পৃথিবীতে এটা সবাই জানি যে অতর্কিতে আক্রমণ করলে সে বুঝে ওঠার আগেই তার অনেকটা ক্ষতি হয়ে যাবে, আর যে আক্রমণ করলো সে অনেকটা অ্যাডভান্টেজিয়াস পজিশনে চলে যাবে, অর্থাৎ সুবিধাজনক জায়গায় চলে যাবে। ইসরায়েল 13 তারিখে তাই করলো, 13ই জুন। ইসরায়েল লঞ্চেস এ সারপ্রাইজ অ্যাটাক টার্গেটিং ইরানিয়ান নিউক্লিয়ার অ্যান্ড মিলিটারি ফ্যাসিলিটিস। দেখুন, এখানে আমি একটা কথা বলবো যে ইসরায়েল যদি এমনি আক্রমণ করে ফেলতো তাহলে হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রকে পেত না। এখন গোটা পৃথিবীর অনেক দেশকে কাছে পেয়ে যাবে। কেন জানেন তো? তার কারণ তারা ইরানিয়ান নিউক্লিয়ার প্লান্টকে লক্ষ্য করে কিন্তু তারা আসল আক্রমণটা হানিয়েছে। The first attack is an explosion in Tehran targeting the nuclear facilities in Natanz and Isfahan. Israeli authorities says it is to stop Iran's nuclear program. একেবারে ইসরায়েল পরিষ্কার বলছে, দেখুন আমরা অন্য কিছু চাই না, আমরা শুধু চাই ওদের পরমাণু অস্ত্র যাতে ওদের হাতে না পৌঁছায়। সুতরাং আমাদের আক্রমণের উদ্দেশ্য খুব স্পষ্ট, আমরা ওদের ইরানকে কিছুতেই পরমাণু অস্ত্রে বলিয়ান হতে দেব না। এবং তাতেই কিন্তু গোটা পৃথিবীর বিভিন্ন দেশের মন জয় করে নিয়েছে ইসরায়েল। Top Iranian military leaders including IRGC commander Hossein Salami are killed. আমরা এখানে বসে বুঝতে পারবো না, কিন্তু ইরানে যদি দেখেন তাহলে ইনি হচ্ছেন এমন একটা পর্যায়ে যে সামরিক শক্তির শৌর্য বীর্যের প্রতীক ইরানে, তা তিনিও কিন্তু খতম, নিকেশ হয়ে গেছে। এবার চলে আসি জুন 14। ইরান রিটালিয়েটস টার্গেটিং তেল হাভিভ অ্যান্ড হাইফা ইন ইসরায়েল উইথ ব্যালিস্টিক মিসাইলস অ্যান্ড ড্রোনস। Israel's air defense system Iron Dome intercepts most of the missiles but destroys a building in Bathayam, killing 4 people. 4 জন মারা গেছেন একটি বিল্ডিংয়ে এবং বাদবাকিগুলো আটকে দিয়েছে। দেখুন, এটাই তো হয় যে যখন অসাধারণ তাদের আয়রন ডোম, এবং এই আয়রন ডোম মানে বুঝতে পারছেন তো, মানে পুরো আকাশে বিছিয়ে রেখে দিয়েছে, যতই মিসাইল মারুক ঠিক আটকে দেবে, মানে আকাশেই শেষ করে দেবে। কিন্তু দেখুন, যন্ত্রেরও তো ভুল হয়, কারণ কোনো সমস্ত যন্ত্রেরও তো লিমিটেশন আছে। একটা এসে পড়ে এবং তাতেই একটা বিল্ডিংয়ে পড়ে বাথয়াম, এবং সেখানে 4 জন মারা যান ইসরায়েলি। এরপর 15 জুন 2025 ইসরায়েল লঞ্চেস অ্যানাদার অ্যাটাক অন তেহরান টার্গেটিং IRGC's কোয়াডস ফোর্স কমান্ড। দেখুন, 14 তারিখে তাদের সাধারণ 4 জন নাগরিক মারা গেছে, তার আগে কিন্তু আক্রমণ করেনি, তখন সঙ্গে সঙ্গে আবার আক্রমণ। এবং ইসরায়েল কি করলো, এবার তেহরানে সরাসরি আক্রমণ করে দিল এবং IRGC অর্থাৎ ওদের যে গার্ড, অর্থাৎ ওদের যে সেনাবাহিনী, তার কমান্ড সেন্টারে এবং স্টেট টেলিভিশন বিল্ডিং, অর্থাৎ ইরানের যে স্টেট টেলিভিশন বিল্ডিং, সেখানে আক্রমণ করলো। ইরান সেজ 224 পিপল ডায়েড, অর্থাৎ 224 জন মারা গিয়েছেন, এবং বলছেন 1000 জন ইনজিওর্ড হয়েছে এবং 14 কিল্ড ইন ইসরায়েল, অর্থাৎ 14 জন মারা গেছে ইসরায়েলের, 224 জন মারা গেছেন বলে দাবি করা হচ্ছে। ইরান বলছে তাদের 224 জন মারা গেছে এবং 1000 জনের বেশি গুরুতর আহত হয়েছে। এইবার চলে আসি জুন 16-তে। জুন 16-তে কী হয়েছে? ইরান লঞ্চেস নিউ মিসাইলস অ্যাটাক ডিস্ট্রয়িং হোমস, পাওয়ার প্লান্টস ইন তেল আভিভ অ্যান্ড হাইফা। দেখুন, বাড়ি ঘর এবং পাওয়ার প্লান্টে আক্রমণ করেছে। ইসরায়েল সেটস ফায়ার টু পাওয়ার প্লান্ট ইন হাইফা। ট্রাম্প অফার্স টু মিডিয়েট অ্যাট G7 সামিট। ট্রাম্প বলল, ঠিক আছে, তোমরা এত লড়াই করার দরকার নেই, G7 সামিট হচ্ছে, আমি ওখানে মধ্যস্থতা করার চেষ্টা করছি। জুন 17, 17ই জুন, ইরানস
IRGC claims to have launched a missile attack on Mossad's headquarter. কেন? কারণ 17 তারিখে বললো আমরা মোসাদ হেডকোয়ার্টারে আক্রমণ করেছি, কারণ 15 তারিখে তোমরা আক্রমণ করেছিলে আমাদের মিলিটারি হেডকোয়ার্টারে, তাই মোসাদ অর্থাৎ ইসরায়েলের গোয়েন্দা সংস্থা হেডকোয়ার্টারে আক্রমণ করে দিল। বাট ইসরায়েলি হ্যাজ নট কনফার্ম দিস, কিন্তু ইসরায়েলি তারা এখনও পর্যন্ত এটাকে মেনে নেয়নি, বলেওনি, কোনো সূত্র মারফত জানায়ওনি। ইসরায়েল ক্লেমস টু কন্ট্রোল দ্য স্কাইজ ওভার তেহরান, বলছে আমরা তেহরানের ওপরের আকাশ আমরা দখল করে নিয়েছি, ওদের গোটা আকাশটা এখন আমাদের হাতে। জুন 18, 2025, জুন মাসের 18 তারিখ, দ্য ইসরায়েলি মিলিটারি ওয়ার্নস অফ আ নিউ ইরানিয়ান মিসাইলস অ্যাটাক অ্যান্ড অর্ডার দ্য evacuation of the people of Tehran. Trump says on social media that US has total control of Iranian skies but avoids direct military intervention. 18 তারিখ বলছে ঠিক আছে, আমাদের আকাশ, ওদের আকাশ পুরো আমাদের নিয়ন্ত্রণে আছে, সব কিছু নিয়ন্ত্রণে আছে, কিন্তু আমরা যুদ্ধে যাচ্ছি না। কিন্তু লেটেস্ট আপডেট কি বলছে, অর্থাৎ সর্বশেষ খবর কি, ডেথ অ্যান্ড ড্যামেজ হচ্ছে 224+ কিল্ড অ্যান্ড 1000 জন ইনজিওর্ড ইন ইরান। এটা কিন্তু ইরানের বক্তব্য, মানে মনে রাখবেন এটা হচ্ছে ইরান বলছে। ইরান বলছে আমাদের 224 জন মারা গেছে, 1000 জনের বেশি গুরুতর আহত হয়েছে, এবং 24 জন মারা গেছে ইসরায়েলে, 24 জন মারা গিয়েছেন, আর 390-এর বেশি, মানে প্রায় 400-র কাছাকাছি আহত হয়েছে। মিলিটারি অ্যাক্টিভিটি কি, ইসরায়েল কন্টিনিউস টু অ্যাটাক তেহরান, ইসরায়েল অ্যাটাক করে চলেছে তেহরান, ডেস্ট্রয়িং নিউক্লিয়ার ফ্যাসিলিটিস অ্যান্ড মিলিটারি টার্গেটস, অর্থাৎ সেখানে যে পারমাণবিক বিভিন্ন চুল্লি, পারমাণবিক যেহেতু প্লান্ট যেগুলো করার চেষ্টা চলছে সেগুলোতেই আক্রমণ করছে বেছে বেছে, এবং মিলিটারি টার্গেটস অর্থাৎ যেখানে মিলিটারিরা রয়েছে সেখানে টার্গেট করা হচ্ছে। ইরান রিটালিয়েটস উইথ ব্যালিস্টিক মিসাইলস, ইরান কী করছে, তাদের ব্যালিস্টিক মিসাইলস ফাতোয়া 1 বলে রয়েছে, ফাতোয়া 2 ওদের হাতে এরকম ব্যালিস্টিক মিসাইলস রয়েছে, সেই মিসাইলসগুলো এবার একের পর এক তারা ছুঁড়েছে এবং ছুটছে। International response, the United States has sent aircraft carriers USS Nimitz to Middle East but has avoided direct intervention. The G7 supports Israel's defense but has expressed concern about Iran's nuclear program. অর্থাৎ আমি যে কথা আপনাদের আগেও বলছিলাম যে G7-এর যত যারা রয়েছে প্রত্যেকে বলেছে না, ইরানকে করা যাবে না, ইরানকে কিছুতেই রেয়াত করা যাবে না যদি ওরা পরমাণু অস্ত্র তৈরি করে, এবং তারা ইসরায়েলের পাশে এসে দাঁড়িয়েছে। আনসার্টেনিটি, ইরানস মোসাদ ক্লেম অফ অ্যাটাক হ্যাজ নট ইয়েট বিন কনফার্মড, অর্থাৎ ইরান যে মোসাদে আক্রমণ করেছে সেটা কিন্তু এখনও পর্যন্ত কনফার্ম হয়নি। অনেকে বলছে এটা ইরান গুজব রটাচ্ছে। অ্যান্ড অ্যান ইসরায়েলি রেসপন্স ইজ অ্যাওয়েটেড, আমরা সবাই তাকিয়ে আছি ইসরায়েল কি বলে। সত্যি কি তাহলে মোসাদের হেডকোয়ার্টার সেখানে কি আক্রমণ হানাতে পেরেছে? দেখুন, মোসাদ হচ্ছে এখন প্রতীক, মানে গত কয়েক দশক ধরে গোটা পৃথিবীতে যে কোনো গুপ্তচর সংস্থা তারা তাকিয়ে থাকে মোসাদ কী করছে, এবং সেই মোসাদে যদি আক্রমণ করে তাহলে তো কোথাও তো এটা আক্রমণটা তো নিছক আক্রমণ শুধু মোসাদের হেডকোয়ার্টারকে নয়, এটা তো ইসরায়েলের যে এই যে শৌর্যবীর্য এবং মোসাদের মতো একদম কিংবদন্তি সেই যে জায়গাটা রয়েছে, অনেকে বলেন রূপকথার মতো গুপ্তচর সংস্থা, তার মানে এটা কিন্তু একটা বিরাট আঘাত। ইসরায়েল কিন্তু এখনও চুপ করে রয়েছে, কিছু বলেনি। Fear and unrest are growing in the community and how far this conflict will spread depends on the next steps of the both sides. দেখুন, দুপক্ষ কোন দিকে এগোচ্ছে কী করছে তার উপর নির্ভর করছে, কিন্তু অনেকে বলছেন না, শুধু আর দুপক্ষের মধ্যে নেই, অর্থাৎ ইরান আর ইসরায়েল কি করছে তার উপর নির্ভর করছে না, নির্ভর করছে মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর। অনেকে বলছে যে ইসরায়েল এবং ইরানের ওপরই নির্ভর করছে যে কোন দিকে এগোচ্ছে, কিন্তু সত্যি কি তাই? সত্যি কি এখন আর ইসরায়েল আর ইরানের ওপর নির্ভর করছে যে মধ্যপ্রাচ্যে কি হবে? অনেকে বলছেন না। নিউ ইয়র্ক টাইমস অর্থাৎ পৃথিবী বিখ্যাত সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমস বলছে ইরান ইজ প্রিপেয়ারিং মিসাইলস ফর পসিবল রিটেলিয়েটরি স্ট্রাইকস অন ইউএস বেস, অফিসিয়াল সেজ, অর্থাৎ ইউএস বেসে আক্রমণ করার পরিকল্পনা করছে ইরান। আমেরিকান কমান্ডার্স হ্যাভ পুট ট্রুপস অন হাই অ্যালার্ট থ্রুআউট দ্য রিজিয়ন অ্যাজ ফিয়ার্স অফ wider
ওয়ার ক্রো, অর্থাৎ নিউ ইয়র্ক টাইমস বলছে যে সূত্র মারফত খবর এসেছে ইরান আক্রমণ হানাতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। আর যদি তা হয় তাহলে কি শুধু ইসরায়েল আর ইরানের যুদ্ধ থাকবে? দ্য হিন্দু লিখছে হাইপারসনিক মিসাইলস ফাতাওয়া 1 ফায়ার্ড এট ইসরায়েল। ফাতোয়া 1 অর্থাৎ হাইপারসনিক, একেবারে মানে শব্দের থেকে অতি দ্রুত যেতে পারে, তারা কিন্তু আক্রমণ হানিয়ে দিয়েছে। Hypersonic missiles travel at more than 5 times speed of the sound and can maneuver mid-fight, making them harder to track and intercept. আসলে ফাতোয়া 1 হচ্ছে এমন একটা মিসাইল যে শব্দের 5 গুণ বেগে ছুটে যাবে এবং তাকে ট্র্যাক করা এবং ডেস্ট্রয় করা, মানে আমরা অন্য মিসাইলগুলোকে যেভাবে দেখি যে ইসরায়েল আকাশেই ধ্বংস করে দেয়, এক্ষেত্রে কিন্তু তাকে ট্র্যাক করা এবং ধ্বংস করা সত্যি খুব কঠিন। দ্য হিন্দু লিখছে। অন্যদিকে রয়টার্স লিখছে ইরানস খামেনেই রিজেক্টস ট্রাম্পস কল ফর আনকন্ডিশনাল সারেন্ডার। নিঃশর্তভাবে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিল যে তোমাদের নত জানু হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে এসে বলতে হবে যে আমাদের কোনো শর্ত নেই, আমরা কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করব না, পরীক্ষা করব না, মুচলেখা দিতে হবে, নাকে খত দিতে হবে। আর ইরানের সর্বোচ্চ নেতা তিনি বলছেন না, আমরা করব না, আমরা লড়াই চালাবো। তাহলে কি যুদ্ধটা আর ইসরায়েল আর ইরানের মধ্যে থাকবে? মার্কিন যুক্তরাষ্ট্র নাক গলিয়ে ফেলেছে। এবার যদি যুদ্ধে নেমে পড়ে তাহলে সম্মুখ সমরে ইসরায়েলের পাশে এসে দাঁড়াবে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র আর ইসরায়েল কি চায়? তারা চায় ইরান তাদের পারমাণবিক অস্ত্রের ঝনঝনানি বন্ধ করুক। অর্থাৎ অস্ত্র তো তৈরি করতে পারেনি, তৈরি করলে তো ঝনঝনানি করবে, কিন্তু এখন যে আয়োজন করছে সেই আয়োজনটাও বন্ধ করতে হবে। তাদের মুচলেখা দিতে হবে যে আমরা আর কোনো দিনও পারমাণবিক অস্ত্র নিয়ে পরীক্ষা নিরীক্ষা করব না। এবং এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের পেছনে সমস্ত দেশ, শক্তিধর দেশগুলো আছে। এখন প্রশ্ন হচ্ছে রাশিয়া কি করবে, চীন কি করবে, এ নিয়ে প্রশ্ন আছে। কিন্তু ইউরোপের শক্তিধর দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আছে। G7-এর যতগুলো দেশ রয়েছে মার্কিন এবং ইসরায়েলের পাশে আছে, তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে যদি এবার যুদ্ধ শুরু হয় তাহলে কি তৃতীয় বিশ্বযুদ্ধ হতে পারে? ইরানের পাশে কি এই অবস্থায় কেউ দাঁড়াবে? চীন এবং রুশ দেশ তারা কি ইরানকে শুধুমাত্র শত্রু আমার বন্ধু এই হিসেবে তাদের পাশে দাঁড়াবে? অনেকে বলছেন না, কোনো দেশই চায় না ইরানের মতো অগণতান্ত্রিক স্বেচ্ছাচারী এক নায়কতন্ত্রের দেশে কোনোভাবে পরমাণু অস্ত্র তৈরি হোক। অনেকে বলছেন এই যে যুদ্ধ চলছে ইসরায়েল এবং ইরানের, এটা কোথাও যেন গোটা বিশ্বের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের সঙ্গে ইরানের অন্ধকার আচ্ছন্ন ধর্মীয় মৌলবাদে পুষ্ট এক বংশ পরম্পরা শাসকের লড়াই চলছে। অনেকে বলছেন ইরানের সাধারণ মানুষও এটা চান না, কিন্তু তারা কি করবেন? তারা আপাতত তেহরান থেকে পালাতে চেষ্টা করছেন। কোন দিকে এগোবে আমাদের নজর থাকবে। জয় হিন্দ।